নমস্কার, আমি সুদীপ মুখার্জি। ক্রাইম অ্যালার্টে আপনাদের সকলকে স্বাগত। এই পৃথিবীতে দৈনন্দিন জীবনে আমাদের কতই না ব্যস্ততা, কারো জন্য অপেক্ষা করার মতন সময় আমাদের নেই। আমরা দ্বিধাবোধ করি অপেক্ষা করতে, আর এই দ্রুত জীবন যাপনে কখন যে আমাদের প্রতিদিনের সম্পর্কগুলো নড়বড়ে হয়ে যায় সেটা আমরা বুঝতেও পারি না। যে কোনো সম্পর্কের ভিত নির্ভর করে বিশ্বাস এবং ভরসা, কিন্তু এই বিশ্বাস আর ভরসার জায়গা যদি কখনো নষ্ট হয়ে যায়, তখন সম্পর্কের এই টানাপোড়েনের ঘটনাই ঘটেছিল ব্যারাকপুরের মনিকা আর অনুপের জীবনে। সুন্দর বিবাহিত জীবন ছিল তাদের, সুন্দর দাম্পত্য জীবন, কিন্তু তাদের এই সম্পর্কের ভিত্তিতে, তাদের এই বিশ্বাসের ভিত্তিতে ফাটল ধরিয়ে দিল এক তৃতীয় ব্যক্তির উপস্থিতি। তাদের জীবন হয়ে উঠল দুর্বিষহ, অশান্তির, আর তার ফলেই ঘটে গেল দুর্ঘটনা। কি সেই ঘটনা, আসুন দেখে নেওয়া যাক। যা ধকল গেল না আজ। একটু জল দাও তো আগে। আজকেও লেট করলে, নিশ্চয়ই ভুলে গেছো। ভুলে গেছি, কিন্তু কি ভুলে গেছি? একটু মনে করার চেষ্টা করে দেখো। সরি ডার্লিং, আমার তো কিছুই তেমন। আজকে তোমার আর আমার রিলেশনশিপের 5 বছর কমপ্লিট হলো, বুঝলে? ও সরি মনিকা। হ্যাঁ, ঠিক 1.5 বছর আগে আমাদের বিয়েটা হলেও আজকের দিনে প্রথম আমরা একে অপরকে রাগ করেছ। ছাড়ো, সরো। সেটা কি খুব অস্বাভাবিক? সারাটা দিন আমি তোমার জন্য বসে থাকলাম আর তুমি কি না। সরি ডার্লিং, সরি। আসলে অফিসে এত কাজের চাপ, তাই। আর আমি জানতাম তুমি আজকেও অফিসেরই অজুহাত দেবে। না মনিকা, কোনো অজুহাত নয়। হঠাৎ করে আমার প্রমোশন হয়েছে, তুমি তো জানো। তার উপর এত বড় একটা ট্রাভেল এজেন্সি, এত কাজের চাপ। আচ্ছা ঠিক আছে, সব দোষ না হয় আমার। এই মাথা পেতে নিলাম, কিন্তু আমার ওয়াইফকে যতটা চিনি জানি, সব খুঁটিনাটি ব্যাপারে সব মনে রাখে। তাহলে আর আজকে ডিনারটা স্পেশাল নিশ্চয়। হ্যালো হ্যালো, মিসেস দত্ত রায় বলছি। হ্যাঁ, মিসেস দত্ত রায়। মনে হয় সনাতন এসেছে, দেখো না কি বলছে। মিসেস দত্ত রায়, তোমাকে তো বললাম যে শ্রীবাৎসব এজেন্সি ফিনান্স ফাইলটা আজ সকালে রেডি রাখতে। কি দত্ত রায়, তুমি যে কি করো না সব সময়। হ্যালো, শুরু হয়ে গেল। সকাল হতে না হতে মিসেস দত্ত রায়ের ফোন। সহ্য ভালো লাগে না। ভেতরে এসো। ম্যাডাম, আপনাদের ইলেকট্রিক বিলটা ওই মুখার্জি বাবু দিলেন। সকাল থেকে আর একজন সারাক্ষণ কানে ফোন নিয়ে মিসেস দত্ত রায়ের সঙ্গে বকবক করেই চলেছেন। ভালো লাগে না আমার আর। অফিসের কাজ অফিসে সারো, তাই বলে বাড়িতে। হ্যালো। হ্যাঁ, আমি কুইক চলে আসছি। তারপরে কিন্তু ফিনান্স ফাইলটা নিয়ে বসবো। আজকে অডিটে দিতে হবে। হ্যাঁ। এবার ফোনটা রেখে ব্রেকফাস্টটা করে নাও। হ্যাঁ মিসেস দত্ত রায়, এত তাড়াহুড়ো করে না সব সময়। রোজ তোমার এই মিসেস দত্ত রায়ের স্বাদ খাওয়ান শুনতে না আমার আর ভালো লাগে না। কানটা জাস্ট পচে গেল। মনিকা, এই এত রাগ করছে কেন? আসি, বাই। হ্যাঁ, এই আসছি মানে? তুমি ব্রেকফাস্ট করবে না? ও আসলে ওই মিসেস দত্ত রায় আজ আবার আমার জন্য ওই পরোটা আর সাদা আলুর তরকারি করে এনেছেন অফিসে। ছোটবেলায় আমার খুব ফেভারিট ছিল। কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে, আহা। আজ নয় ওনার সঙ্গে। রাগ করো না প্লিজ, সময় হয়ে যাচ্ছে। আসছি, টেক কেয়ার।
বাহ, অফিসের বসের জন্যে নাকি পরোটা আর সাদা আলুর তরকারি বানিয়ে আনবে। বাহ। এসো এসো। বাবা, মা, তোমরা এসে গেছো? এসো ভেতরে এসো, আয় এসো। এসো মা, এসো এসো তো, বসো বসো বাবা। ও উমা, হ্যাঁ বলো। এত দূর জার্নি করে আসা, আগে এক কাপ গরম গরম চা চাই। আচ্ছা বেশ। সবে তো এলে, এখনই চা? আগে একটু বসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি চা করে আনছি। কিন্তু মা, এই বিচ্ছু অভয়টা তোমাদেরকে ঠিকঠাক টাইমে স্টেশন থেকে আনতে গেছিল তো? আমি বিচ্ছু, তাই বুঝি? দাদু ঠাম্মিকে তুমি জিজ্ঞেস করে দেখো, ওরা স্টেশনে পৌঁছানোর কত আগে আমি স্টেশনে পৌঁছে গেছি। হ্যাঁ গো মা, তোমার ওই বিচ্ছু অভয় আমরা আসার অনেক আগেই স্টেশনে গিয়ে অপেক্ষা করছিল। তাহলে আমি হলাম গিয়ে অনু কাকার একমাত্র খুঁড়তুতো ভাইপো, কারণ ছাড়া কোথাও লেট করি না, বুঝলে? আচ্ছা আচ্ছা বুঝেছি বীর পুরুষ, কিন্তু একটা কথা বলো তো, তোমার অনু কাকা তো বাড়িতে নেই, সে তো সকালবেলাতেই অফিসে বেরিয়ে গেছে, তা তুমি কি থাকবে নাকি এই মতলবে কেটে পড়বে? আমার একটা কাজ আছে, বুঝলে তো, আমাকে বেরোতেই হবে। এই কোনো কাজ নেই, চুপচাপ এখানে বসবে, দুপুরে খেয়ে যাবে। আর বাবা, কাল তোমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করা আছে, সকাল সকাল বেরিয়ে পড়বো আমরা। সে হবে কোন, এতদিন বাদে ছেলে বউর বাড়িতে বেড়াতে এলাম, আগে কয়েকদিন একটু হাত পা ছড়িয়ে বসি, তারপর ভাবা যাবে কোন। এই না না, তুমি একদম কথা ঘোরাবে না। আচ্ছা, তোমার সময় মতো ডাক্তার দেখাতে এত অনীহা কেন বলো তো? ভাগ্যিস বৌমা আমাদের সময় মতো ডাক্তার দেখানোর জন্য এখানে নিয়ে এলো। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, বাবা যা ইচ্ছে বলুক, কালকে আমরা ডক্টর দেখাতে যাচ্ছি, আর এটা ফাইনাল। এই অভয়, তুই বস, দাঁড়িয়ে রইলি কেন? আমি চা বসাতে যাচ্ছি। দেখো মনিকা, কি শুধু চায়ের জন্য আমি বসতে রাজি নই, দুপুরে যদি কবজি ডুবিয়ে খাওয়া দাওয়াটা হয় তাহলে আমার বসতে আপত্তি নেই। আচ্ছা তুই আগে বস তো, তারপরে দেখছি তোকে কি খাওয়ানো যায়। রে দেখেছো, আনন্দের চোটে আমি ঠাম্মা দাদুর ব্যাগটা নিচে পড়ে আছে, আনতে ভুলে গেছি। এই দাঁড়াও দাঁড়াও, আমি ব্যাগটা নিয়ে আসি। শিগগিরই যা। সত্যি বিকেলের দিকে এই ছাতে উঠলে মনটা বেশ ভালো হয়ে যায়, বলো? হ্যাঁ, তা যা বলেছো। দেখো, শহরে তো এত তো সবুজ এখন দেখাই যায় না, কিন্তু কি সুন্দর চারিদিকটা দেখাচ্ছে, দেখো। নাও তোমাদের চা। বাহ, দাও দাও। আচ্ছা তোমরা চাটা খাও, আমি যাই, রাতের আবার রুটিটা করতে হবে যে। উফ, বৌমা তুমিও না একটু দাঁড়াও তো আমাদের কাছে। রাতের রুটি তো সে পরে হবে খন, সারাদিন যা তোমার খাটাখাটনি যায়, রাতের রুটি পরে করে দেব। ছি 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 ছি, উমা তুমিও? কেন বাবা, কি হয়েছে? ভাবলাম যে বিকেলের চাটা তোমার হাত থেকে চিনি ছাড়া চায়ের হাত থেকে রেহাই পাবো, বেশ চিনি দিয়ে কড়া করে চা খাবো, অথচ তুমিও। বাবা, তোমার সুগার লেভেলটা কিন্তু এখনো কমেনি, তোমাকে এখন চিনি ছাড়া চাই খেতে হবে, সে তুমি যতই বলো না কেন। হাসছো যে বড়, হ্যাঁ? তোমার তো ইউরিক অ্যাসিড হাই, হ্যাঁ? এদিকে মুসুর ডাল আর পালং শাক ছাড়া তো তোমার চলে না। বাবা বাবা, তুমি এই নিয়ে চিন্তাই করো না, মা যতদিন আমার কাছে আছে ততদিন আমি মুসুরির ডাল ছুতেই দেব না। সত্যি বৌমা, আগের জন্মে তুমি আমাদের মেয়ে ছিলে, বুঝলে? কেন মা, আগের জন্মে কেন? এই জন্মে কি আমি তোমাদের মেয়ে না? হ্যাঁ ঠিক কথা, আমাদের নিজেদের মেয়ে থাকলেও এইরকম যত্নার্থী করতে কিন্তু সন্দেহ, বলো? তুমি আজকেও দেরি করে এলে? হ্যাঁ, মিটিং ছিল, শেষ করে ফিরতে দেরি হলো। বাবা মা এসছে? সে তো দুপুরবেলা, তোমরা আসতে দেরি হচ্ছে দেখে আমি শুয়ে দিয়েছি। বাবা বেশ ভালো করেছে, তাহলে না হয় কাল সকালে একবারে কথা বলা যাবে। বেশ, যাও ফ্রেশ হয়ে এসো, ডিনার করবো একসাথে। যাও। ও সরি, তোমাকে ফোন করার টাইম পাইনি, আমি আজ ডিনার করে এসেছি। কি, তুমি ডিনার করে এসেছো? আর আমি যেখানে না খেয়ে তোমার জন্য হা করে অপেক্ষা করছি। আরে বাবা, আমি আর মিসেস দত্ত রায় এক ফরেন ক্লায়েন্টের সাথে একটা মিটিংয়ে বসেছিলাম,
তো উনি না খাইয়ে ছাড়লেন না। তারপর দত্তরায়কে ওনার বাড়িতে ড্রপ করে আসতে গিয়ে দেরি হলো। সেই মিসেস দত্তরায়, তুমি কি সর্বক্ষণ ওই মিসেস দত্তরায়ের সাথে থাকো? কি বলছো কি? ওই মিসেস দত্তরায়ের সাথে ব্রেকফাস্ট করছো, লাঞ্চ করছো, একসাথে ডিনার করছো, আর বলছো এটা অফিসের ব্যাপার। মনিকা, তুমি কিন্তু একটু বেশি রিয়াক্ট করছো। না, আমি রিয়াক্ট করছি না। আমি শুধু তোমাকে মনে করানোর চেষ্টা করছি তোমার বাড়িতে তোমার একটা বউ আছে, আর যে তোমার জন্য অপেক্ষা করে থাকে। না, সেটা তোমাকে মনে করাতে হবে না। সারাদিন খেটে খুঁটে বাড়িতে এসে এইসব কথাবার্তা শুনতে আমার ভালো লাগে না। চেঁচিও না, বাড়িতে বাবা মা আছে। আজকে ট্রেন কটায় বাবা? হ্যাঁ, ওই তো 12:40। তোমরা একা যেতে পারবে তো? আমার আজ আবার ছুটি নেওয়ার কোনো উপায় নেই, পিক সিজন এখন। তো আমি আর তোর মা তো যাচ্ছি, একা হলাম কোথায়? না না না, আমার কিন্তু ব্যাপারটা একদম ভালো লাগছে না। তোমার শরীরের এই অবস্থা, এই সময় এইভাবে তোমরা চলে যাবে? আর ওদিকে অভয়ের তো ফাইনাল ইয়ার পরীক্ষা, 2 দিন থেকে গেলে হতো না? কি করব বৌমা, আর থাকতে পারবো না গো। গ্রামের বাড়ি ফাঁকা রাখা যাবে না। তাহলে বরং এক কাজ করি, আমি বরং বাবা মাকে পৌঁছে দিয়ে আসি। একা ছাড়তে না মন চাইছে না। বাহ, এটা উত্তম প্রস্তাব। হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে, তোমাকে এই বুড়ো বুড়ির সঙ্গে কদিন ওখানে গিয়ে থেকে আসতে হবে। কিন্তু মা, তোমার ছেলে। না না, আমার কোনো সমস্যা নেই, আমি ঠিক ম্যানেজ করে নেবো। তুমি বরং মা বাবার সাথে কটা দিন গ্রামে থেকে ঘুরে এসো। হ্যাঁ বলুন। এটা কি মনিকা ম্যাডামের ফ্ল্যাট? হ্যাঁ, কিন্তু মনিকা তো... আসলে মনিকা ম্যাডাম আমাদের বুটিক থেকে কিছু শাড়ি অর্ডার করেছিল। আচ্ছা। উনি অনলাইন পেমেন্ট করে দিয়েছেন, আমি সেই মালটাই ডেলিভারি করতে এসেছি। ওকে। আচ্ছা, মানে একটু জল পাওয়া যাবে? হ্যাঁ, আসুন, ভিতরে আসুন। ধন্যবাদ। মনিকাদের ফ্ল্যাটে একটা মেয়ে এই সময় এলো, তাও আবার শাড়ির ডেলিভারি করতে। ম্যাম, এই আপনাদের ইলেকট্রিক বিলটা চলে এসেছে, আর এই অনুপ স্যারদেরটাও। ও, কিন্তু আমি তো এখন বেরোচ্ছি, তুই আমারটা রেখে দে, আর অনুপদের ফ্ল্যাটে ওটা দিয়ে আয়, কেমন? ওকে। স্যার, বডি কি পোস্টমর্টমে পাঠাবো? না দাঁড়ান, ওনার মা বাবা ওয়াইফ ওনাদের আসতে দিন। ওকে স্যার। আপনি তো ওনাদের ফোন করেছেন না? হ্যাঁ, আমি ফোন করেছিলাম, এক্ষুনি হয়তো ওরা এসে পড়বে।
সম্পর্কের ভিত তৈরি হয় বিশ্বাস আর ভরসার জোরে। আর সেই ভিতে যখন ফাটল ধরে তখনই ঘটে যায় দুর্ঘটনা, ঝরে যায় তরতাজা প্রাণ। যেমন করে চলে গেল অনুপের প্রাণ। কিন্তু কে হত্যা করলো অনুপকে? সে কি পরিচিত কেউ, নাকি অজানা অচেনা কোনো তৃতীয় ব্যক্তি? পুলিশ আরম্ভ করলো তাদের অনুসন্ধান। আর সেই অনুসন্ধানে কি পাওয়া গেল আসুন দেখে নেওয়া যাক। বৌমা, এই দুধটা একটু খেয়ে নাও মা। আজ 2 দিন হয়ে গেল তুমি কিচ্ছুটি মুখে তোলোনি। একটু আগে জানতে পারলাম পুলিশ নাকি এখানে আসবে। ওরা বাড়ির সবার সঙ্গে কথা বলতে চায়। বৌমা তো কোনো কথাই বলছে না রে, পাথরের মতো পড়ে আছে বাড়িতে। কিন্তু কথা তো বলতে হবে দাদু। আমরা যদি পুলিশকে সাহায্য না করি, অনু কাকার খুনি ধরা পড়বে কেমন করে? ছেলেটা আমাদের এইভাবে ফেলে চলে গেল রে অভয়, এইভাবে আমাদের ফেলে। দাদু, শক্ত হও দাদু। বৌমা, কি হলো? কি হলো? কি হলো কি আমার? কি আর হবে? হ্যাঁ, উফ, সারাদিন তো ভালো করে খায়ও না, মাথা ঘুরে গেছে। এইভাবে না খেয়ে থাকলে কি শরীরে বল থাকে? মাগো, আমার সংসারটা যে এক ঝটকায় শেষ হয়ে গেল। আই এম সরি মনিকা দেবী, এমন একটা সময়ে আপনাকে বিরক্ত করা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। বুঝতেই তো পারছেন, ডিউটি। আচ্ছা, আপনার সঙ্গে অনুপবাবুর বিয়ে হয়েছিল কত বছর? 1.5 বছর। আপনাদের রিলেশন কেমন ছিল? আর 5টা বাড়িতে ঠিক যেমনটা হয়, স্বাভাবিক। বেশ। আচ্ছা, এর মধ্যে আপনি অনুপবাবুর ব্যবহারে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? না, তেমন তো কিছু লক্ষ্য করিনি। না, আপনি সময় নিয়ে ভালো করে ভেবে বলুন। ধরুন, অনুপবাবু কি এমন কারোর সঙ্গে ফোনে কথা বলতেন যার সঙ্গে ওনার কোনো শত্রুতা থাকতে পারে, বা বিশেষ কেউ? শত্রুতা কিনা জানি না, তবে ওর অফিসে একজন আছেন। মিসেস দত্তরায়। ইদানিংকালে তার সাথে অনুপের একটা বিশেষ বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। একটু ক্লিয়ারলি বলুন, একটু ক্ল্যারিফাই করুন বিশেষ বন্ধুত্ব ব্যাপারটা। হ্যাঁ, মিসেস দত্তরায়। আসি, বাই। হ্যাঁ, এই আসছি মানে? তুমি ব্রেকফাস্ট করবে না? ও আসলে ওই মিসেস দত্তরায় আজ আবার আমার জন্য ওই পরোটা আর সাদা আলুর তরকারি করে এনেছেন অফিসে। যাও, ফ্রেশ হয়ে এসো, ডিনার করবো একসাথে। ও সরি, তোমাকে ফোন করার টাইম পাইনি। আমি আজ ডিনার করে এসেছি। কি? তুমি ডিনার করে এসেছো? আর আমি যে এখানে না খেয়ে তোমার জন্য হা করে অপেক্ষা করছি। আরে বাবা, আমি আর মিসেস দত্তরায় এক ফরেন ক্লায়েন্টের সাথে একটা মিটিংয়ে বসেছিলাম, তো উনি না খাইয়ে ছাড়লেন না। তুমি কি সর্বক্ষণ ওই মিসেস দত্তরের সাথে থাকো? কি বলছো কি? এটা একটা অফিসিয়াল ব্যাপার। ওই মিসেস দত্তরের সাথে ব্রেকফাস্ট করছো, লাঞ্চ করছো, একসাথে ডিনার করছো, আর বলছো এটা অফিসিয়াল ব্যাপার। অফিসার, এই দত্তরায় না কি যেন নাম, তার কথা কিন্তু আমি আমার ছেলে অনুপের মুখেও শুনেছি। বেশ,
আপনাদের প্রতিবেশী মিসেস সেন উনি আমাদের কাছে বয়ানে বলেছেন যে সেই দিনকে নাকি একটি মেয়ে আপনাদের বাড়িতে এসেছিল আপনার অর্ডার করা কোনো শাড়ি ডেলিভারি করতে। শাড়ি? আমি তো কোনো শাড়ি অর্ডার করিনি। আর কোন মেয়ে? আমি তো চিনি না কাউকে। শাড়ি কেনেননি? ওই মহিলাকে চেনেন না? স্ট্রেঞ্জ। তাহলে তো ওই মেয়েটিকে আলাদা করে ড্রেস করতে হয়, আর ওই মিসেস দত্ত রায়কে। অনুপবাবু এই ট্রাভেল এজেন্সিতে কত বছর হলো কাজ করছেন? তা প্রায় বহু বছর হয়ে গেল। উনি তো এই কোম্পানিরই অপারেটিং ম্যানেজার ছিলেন। কারোর সঙ্গে কোনো ঝামেলা অশান্তি এরকম কিছু? না স্যার, উনি খুব ভালো বন্ধু ছিলেন, সবার সঙ্গে মিশতেও পারতেন। আর মিসেস দত্ত রায় কি হলো বলুন? আসলে মিসেস দত্ত রায় অনুপের সেক্রেটারি ছিল, আর ওরা তো কাছাকাছি বয়সী প্রায়, তাই ওদের বন্ধুত্বটা একটু বেশিই ছিল। আচ্ছা, ধরুন অনুপবাবুর সঙ্গে মিসেস দত্ত রায়ের এই বন্ধুত্বের, বিশেষ বন্ধুত্বের ব্যাপারে আপনারা কোনো ঘটনা জানেন নাকি? তেমন কিছু নয় স্যার, তবে হ্যাঁ, অনুপবাবুর সঙ্গে কদিন আগে কথা কাটাকাটি হয়। অনু বেশ জোরেই ধমক দিয়েছিল ওনাকে, তারপর খানিক ঝগড়া হয়। মিসেস দত্ত রায় তো চাকরি ছেড়ে দেবেন বলেই ঠিক করেছিলেন। তারপর কটা দিন বাদে আবার সব মিটে যায়, কোনো গোলমাল হয়নি। আচ্ছা, ঠিক আছে, বেশ, আপনি এখন আসতে পারেন। ওই দিন সকাল 7টার মধ্যেই আমি অফিসে চলে আসি। খুব তাড়াতাড়ি ছিল, তাই আমাকে ক্যাব বুক করেই আসতে হয়েছিল। হ্যাঁ ম্যাডাম, ক্যাবের বুকিং চার্ট, আপনাদের অফিসের সিসিটিভি ফুটেজ, এগুলো আমরা দেখেছি। ওই দিন যে ওই সময় আপনি অফিসে ছিলেন এটা আমরা জানি। স্যার, স্যার তাহলে কি মনে হয় ওই মিসেস দত্ত রায় কি? না, মিসেস দত্ত রায়কে মনে হচ্ছে না, কারণ মিসেস দত্ত রায় যা যা কথা বলছে বুঝলেন, একদম ক্লিয়ার কাট বলছেন, আর প্রত্যেকটা কথার পিছনে একদম আকাট্য প্রমাণ আছে। তাছাড়া ওনার তো ফোনের কোনো মোটিভ পাচ্ছি না। তাহলে কি ওই অন্য কোম্পানির মিস অপরাজিতা হতে পারে? বিজনেস রাইভেলারি ছিল যখন, অনেক কিছুই হতে পারে। আগামীকাল একবার আমরা ওই দিকটা ইন্টারোগেট করব, বুঝলেন। তবে মনিকা দেবী মিসেস দত্ত রায় আর অনুপবাবুর রিলেশন নিয়ে যা যা কথা বলেছেন তার সবটা কিন্তু ঠিক নয়। খুব ঘোরের মহিলা, বুঝেছেন? পুলিশকে ধোঁকা দিয়েছে, ইনফ্যাক্ট মিঠে কথা বলে পুলিশকে কবজা করার চেষ্টা করছে। বৌমা, বৌমা এসব কথা এখন থাক বৌমা, তোমাকে এখন একটু শক্ত হতে হবে। এমন করে চললে মানুষের দিন চলে বলো তো? সত্যি তো, তুমি এইভাবে মুখ শুকনো করে রেখেছো, কোথাও যাচ্ছ না, কারোর সাথে কথা বলছো না। এইভাবে চলতে থাকলে তুমি তো পাগল হয়ে যাবে মনিকা। কি আমরা তোমার সবাই পাশে আছি মনিকা। অনুপ আমার ভাই ছিল, নিজের না হলেও আমরা তো একসঙ্গে বড় হয়েছি বলো। দেখো মনিকা, তুমি এরকমভাবে থেকো না, একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করো। আপনারাই বলুন তো, বৌমা ছাড়া আমাদের এই বুড়ো বুড়ির আর কে আছে? কিন্তু ও কারোর কথা শুনতে চায় না, সারাক্ষণ ঘরে মুখ ভার করে বসে থাকে, কারোর সঙ্গে কথা বলে না, কিচ্ছু খায় না। এইভাবে থাকলে আমরা কি আর স্যার এই যে ফাইলটা। একটাই খটকা থেকে গেল, বুঝলেন। অনুপবাবুর ফোনটা কিছুতেই পাওয়া গেল না। কেন বলুন তো? উনিকে খুন করার পরে ফোনটা নিয়ে চলে গেল। যদি নিয়ে যায় বা কেন নেবে? ফোনটা টাওয়ারও লোকেট করা যাচ্ছে না, কোথায় গেল? বৌমা, তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, তুমি ছাড়া এখন কিন্তু আমাদের আর কোনো সহায় সম্বল নেই।
তোমাকে এইভাবে ঘরে পড়ে থাকতে দেখলে আমার বুকটা যে ফেটে যায় গো মা। হ্যাঁ বৌমা, উনি ঠিক কথাই বলেছেন। তুমি একটু বাইরে ঘুরে এসো তো। তুমি না হয় বাপের বাড়ি থেকে কদিন ঘুরে এসো, দেখবে মনটা ভালো লাগবে। আর তেনারা তো তোমার সেদিন নিয়ে যেতে চাইলেন, তুমি তো গেলে না। যাও না মা, কদিন ঘুরে এসো। মা, এই বাড়িটা থেকে বেরোতে যে আমার ইচ্ছে করে না। ও কথা বলে চলবে না বৌমা, ও কথা বলে চলবে না। বেরোতে তোমাকে হবেই, তোমার নিজের জন্য না হোক আমাদের জন্য। তোমাকে এইভাবে ঘরে বসে থাকতে দেখলে আমার ছেলেটার কথা মনে পড়ে যায় গো মা। হ্যাঁ বৌমা, যাও একটু বাইরে থেকে ঘুরে এসো, দেখবে তোমার মনের ভারটা হালকা হয়ে যাবে মা। যাও। অনুকাকে কে এভাবে মারতে পারে? না না, ব্যাপারটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। মনিকা কি ওটা কার সঙ্গে গেল? কোনোদিন তো ছেলেটাকে দেখিনি, ছেলেটার কথাও শুনিনি মনিকাকির মুখে। তাহলে না, ব্যাপারটা একটু নজর রাখা দরকার। এই গরমে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না বাইরে। ভেতরে চলো। চলো চলো, একদম শিওর। আজও কি মনিকা তাহলে ওই ছেলেটার সঙ্গেই যাচ্ছে? তোমাদের সবাইকে আমার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে। তোমরা সবাই কথাটা মন দিয়ে শোনো। হঠাৎ আবার কি হলো রে অভয়? কাল সকালে অনুকাকার কেসটা নিয়ে আলোচনা করতে ইনভেস্টিগেটিং অফিসার এখানে আসবেন। উনি চান এখানে যেন সেই সময় সবাই উপস্থিত থাকেন। হ্যাঁ, আবার কি আলোচনা? পুলিশ তো এখনো কাউকে খুঁজেই পেল না। কি করে জানলে ঠাম্মি পুলিশ কাউকে খুঁজে পায়নি? তার মানে পুলিশ পেয়ে গেছে, খুনি ধরা পড়ে গেছে? সেটা আমি জানি না, কিন্তু কাল সকালে সবাই সবটা জানতে পারবো। কিন্তু অভয়, কাল যে আমাকে আমার বাবা মায়ের কাছে যেতে হবে কয়েকদিনের জন্য। না, কাল সকালে কারুর কোথাও যাওয়া হচ্ছে না। অনুকাকার জন্য আমরা সবাই এখানে কাল ওয়েট করছি। আমাদের ওয়েট করতেই হবে। কই রে অভয়? বললি পুলিশ অফিসার আসবে, কই কারুর তো দেখাই নেই। ওই তো অফিসার এসে গেছেন। সরি, এক্সট্রিমলি সরি, একটু লেট করে ফেললাম। আসলে ওই সকালবেলা কালপ্রিটকে অ্যারেস্ট করে নিয়ে আসতে গিয়ে একটু লেট হয়ে গেল আর কি। খুনি ধরা পড়ে গেছে স্যার? বলুন না স্যার, আমার ছেলেকে যারা এমনভাবে খুন করলো তারা কি ধরা পড়েছে? বলুন না স্যার। একটু দাঁড়ান ম্যাডাম, একটু অপেক্ষা করুন, সব বলবো, ধৈর্য ধরতে হবে তো।
অনুপবাবুর খুনের তদন্ত করতে গিয়ে আমাদের প্রথম যেটা খটকা লাগে সেটা হলো একটা ফোন। অনুপবাবুর ফোনটা আমরা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। তারপর হঠাৎ একদিন একটা ঘটনা ঘটে। বাইপাসের ধারে রুবি মোড়ের একটু ভিতরের দিকে রাস্তায় একটি বাইক অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের ফলে বাইক চালকের মৃত্যু হয়। তো মৃতদেহ উদ্ধার করে খাল থেকে বাইক তুলতে গিয়ে আমাদের হাতে একটা জিনিস আসে। এটা অনুপবাবুর ফোন। কি মনিকা ম্যাডাম, তাই তো? ফোনটা প্রায় নষ্টই হয়ে গেছে, কিন্তু একটু সিগন্যাল টিকে ছিল। সেটা থেকে আমরা ট্রেস করতে আরম্ভ করি এবং দেখতে পাই যে এই ফোনটা থেকে লাস্ট ফোন গিয়েছিল মনিকা দেবীর ফোনে। কি মনিকা দেবী, মনে আছে তো? একজন স্বামী তার স্ত্রীকে ফোন করবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই তাই। কিন্তু স্বামী যন্ত্রণায় ছটফট করছে, মারা যাওয়ার আগে শেষবারের মতো চিৎকার করছে, আর ফোনের অন্য প্রান্তে সেই চিৎকার শুনে সেটাকে মন দিয়ে শুনে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। যে যন্ত্রণাটা দিচ্ছে তাকে বাহবা দিচ্ছে। এটা নিশ্চয়ই খুব স্বাভাবিক ব্যাপার নয়, তাই না? কি যাতে বলছেন আপনি? যা তা নয়, যা তাই বলছি ম্যাডাম। আমাদের কাছে উপযুক্ত প্রমাণ আছে, অডিও রেকর্ডিং আছে এবং সেই অডিওর আইডেন্টিফিকেশনও হয়েছে। তাই এই সত্যিটা থেকে পালানোর আর কোনো পথ নেই মনিকা দেবী। অফিসার, আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না। আমার ছেলেটাকে কে মেরেছে? বৌমাকে কেন আপনি এসব কথা বলছেন? একটু ধৈর্য ধরুন, সব বুঝতে পারবেন। আমি একটু ধীরে ধীরে সময় নিয়ে রহস্যটা খুলি, কেমন? মনিকাকে এই খুনের সঙ্গে জড়িয়ে ফেলে ভুল করছেন অফিসার। মনিকা এই বাড়ির পুত্রবধূ নয়, এই বাড়ির সদস্যা, এই পরিবারের একজনও। এখনো সেটা বলার সময় আসেনি। ওয়েট করুন, দেখাই যাক না কে কোন পরিবারের সদস্য। হ্যাঁ, যে কথা বলছিলাম আমি, অনুপবাবুর মার্ডার কেসটায় তদন্ত করতে আমাদের সবচেয়ে বেশি যে সাহায্য করেছে সে হলো এই ইয়াং ম্যান। হ্যাঁ, অভয় না থাকলে এই কেসটা এত সহজে উদ্ধার হতো না। স্যার, এইবার কি তাহলে এই জঘন্য নাটকের অন্যতম চরিত্রটিকে সকলের সামনে নিয়ে আসা যায়? হ্যাঁ, নিশ্চয়ই। এই, কে আছো? নিয়ে এসো ওকে। আলাপ করিয়ে দিই। ইনি হলেন সেই যিনি আপনাদের গোটা পরিবারটাকে অন্ধকার দিকে ঠেলে দিয়েছেন। কি তোমরা কেউ নাকি চিনতে পারলে? কি মনিকা, কি তুমিও চেনো না বুঝি? না অভয়, ম্যাডাম বোধহয় এখনো ঠিক চিনে উঠতে পারছেন না। তবে একটা ছোট্ট কাজ করলে উনি চিনতে সুবিধা হবে। ওয়েট। কি মনিকা দেবী, এবার আর চিনতে কোনো সমস্যা হচ্ছে না তো? মিস্টার অরিজিৎ, আপনি বলুন যে আসলে খুনটা আপনি করেছিলেন। এমনকি আজ সকালেও বিপদ বুঝে মহিলার গেট আপে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। বলুন, কি হলো বলুন। হ্যাঁ, আমি যা করার করেছিলাম।
আজকেও পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ধরা পড়ে যায়। আমি খুনটা করেছিলাম ঠিকই, কিন্তু আসল সত্যিটা হলো আমাকে দিয়ে খুনটা করানো হয়েছিল। মিথ্যে 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 অফিসার অফিসার, আপনি মিথ্যে সাজাচ্ছেন, মিথ্যে কেস সাজাচ্ছেন। আমি আমি আপনাকে সাবধান করছি। আমাকে সাবধান করার সাহস দেখাতে যাবেন না মনিকা ম্যাডাম। তার চেয়ে বরঞ্চ চুপ করে বসে থাকুন, আপনার কথা বলার সময় শেষ হয়ে গেছে। অফিসার, তখন থেকে কেন আপনি আমার বৌমাকে ওরকম বলছেন? ও তো আমার মেয়ের মতো। আমি আমার ছেলেকে হারিয়েছি, কিন্তু ওই তো আমাদের এখন সব। প্লিজ ঠাম্মি, আর অন্তত কাউকে মেয়ের মতো বলো না। কেন বলবে না? তুই জানিস না ভাই, বৌমা আমাদের কাছে। হ্যাঁ, তাহলে সবটা প্রথম থেকেই শোনো। আসলে কদিন আগে আমি তারপর আমি সবটা অফিসারকে গিয়ে বলি। অভয়ের কাছ থেকে লিঙ্কটা পাওয়ার পরে আমরা মনিকা দেবীর পাস্ট হিস্ট্রি চেক করি এবং জানতে পারি যে কলেজে পড়ার সময় মনিকা দেবীর সঙ্গে একজনের একটা রিলেশন ছিল। এই হলো সে, অরিজিৎ। মনিকা দেবীর কলেজের প্রিন্সিপালকে আমরা আমাদের থানায় ডেকে পাঠাই এবং ওনার সঙ্গে আলোচনা করে পুরো ব্যাপারটা কনফার্ম হয়। এই অরিজিৎ ছিল একটা চালচুলোহীন নেশাখোর ছেলে। মনিকা তাই ওকে একেবারে ছেড়ে দেয়, ওদের রিলেশনটাও শেষ হয়ে যায়। এরপর আমরা অরিজিতের পাস্ট ট্রেস করতে শুরু করি। অরিজিতের আরও একটা নেশা ছিল, থিয়েটার করা। ওর পুরনো নাটকের দলের ডিরেক্টরকে আমরা থানায় ডেকে পাঠাই। ডিরেক্টরের সঙ্গে কথা বলে জানা যায় যে অরিজিতের আরও একটি দক্ষতা ছিল, সেটা হলো ও খুব ভালো মেকআপ করতে পারে। যদিও পরবর্তীকালে নেশার চোটে সেই দক্ষতাটাও নষ্ট হয়ে যায়। আরও জানা যায় এই অরিজিতের একজন অবিবাহিত জেঠু ছিল, প্রচুর সম্পত্তি, তেলের কল, পেট্রোল পাম্প সব অরিজিতের নামে লিখে দিয়ে গত হয়েছেন। ব্যাস, অরিজিতের আঙুল ফুলে কলা গাছ। হ্যাঁ, অরিজিৎ বিয়েটা করেছিল ঠিকই, কিন্তু বিবাহিত জীবন একদম সুখের ছিল না। আসলে ওর মহিলার নেশা দিন দিন বেড়েই চলেছে। আর ঠিক এই সময় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে মনিকা দেবীর সঙ্গে আবার অরিজিতের যোগাযোগ হয়। মনিকা দেবী অরিজিতের এই টাকার খেলা দেখে অবাক হয়ে যান। যে ছেলেটাকে এর কোনো ফিউচার নেই ভেবে উনি রিলেশন ব্রেকআপ করেছিলেন, সে তো আজ রীতিমতো বড় লোক, তাই না? আর ঠিক সেই সময় আমাদের অনু কাকার সঙ্গে এই মনিকা ম্যাডামের বিয়ের সব ঠিকঠাক। বিয়েটা তো আর দুম করে ভেঙে দেওয়া যায় না, কিন্তু সেই সময় ওর ভেতরে ভেতরে সব পরিকল্পনা চলছিল। কি ঠিক বলছি তো মনিকাকে? মনি, তুই এখনো কলেজের মতন রয়েছিস, আগের মতন চার্মিং, আগের মতন। থাম, সামনে আমার বিয়ে, কি করবি সেটা ভাব। বাড়িতে বলে দে বিয়ে করবি না। তো কি বলবো? তোকে বিয়ে করব? তুই তো আগে থেকে একটা বিয়ে করে বসে আছিস। তাহলে তুই বল, আমি জানি তোর মাথায় একটা না একটা প্ল্যান ঘোরে। প্ল্যান তো একটা আছে, কিন্তু লং টার্ম প্ল্যান। পথের কাঁটা সরিয়ে দেওয়ার জন্য মনিকা দেবী এই নাটকটা করেছিলেন বিয়ে করার, যাতে ওনার উপরে কারো সন্দেহ না পড়ে। আসলে মনিকা সবার সাথে এই বাড়িতে এমনভাবে মিশে থাকতো যাতে ওকে সবাই এই বাড়ির বউ নয়, সবাই ওই বাড়ির মেয়ে ভাবতে শুরু করে। আসলে ওর মাথার মধ্যে একটা লং টার্ম প্ল্যান ছিল। কি তাই তো মনিকা? কি অনুপবাবু খুন হওয়ার সময় মনিকা দেবী খুব ঠান্ডা মাথায় প্ল্যান করে আপনাদের সঙ্গে, মানে তার শ্বশুর শাশুড়ির সঙ্গে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন, যাতে ওনার উপরে কারো সন্দেহ না পড়ে। তারপর
অনুপবাবুকে মার্ডার করার সময় অনুপবাবুরই ফোন থেকে অরিজিৎ ফোন করেন মনিকা দেবীকে। অনুপবাবু তখন যন্ত্রণায় কাতরাচ্ছেন, ছটপট করছেন, আর ফোনের উল্টো প্রান্তে মনিকা দেবী সেই যন্ত্রণা শুনছেন, তারিফ করছেন অরিজিৎকে ওই যন্ত্রণাটা অনুপবাবুকে উপহার দেওয়ার জন্যে। তারপর মিসেস দত্তরায়ের ব্যাপারে এমনভাবে ওই বাড়িতে রটিয়ে রাখে যে আমরা সবাই মিসেস দত্তরায়কে সন্দেহ করতে শুরু করি। কিন্তু মিসেস দত্তরায় অত্যন্ত সাধারণ একটি মহিলা, অনু কাকাকে খুন করার মতো কোনো উদ্দেশ্যই ওনার নেই। আচ্ছা অফিসার, একটা কথা বুঝতে পারছি না, অরিজিৎ যে এ বাড়িতে মহিলা সেজে এসেছিল সেটা আপনারা জানতে পারলেন কি করে? এই ব্যাপারটাতে তো আমরাও ধোঁয়াশায় পড়ে গিয়েছিলাম, সত্যি তো ওই মহিলাটি কে, কিন্তু এই রহস্যটাও সমাধান করতে আমাদেরকে সাহায্য করে অভয়। আসলে বললাম না, অরিজিৎ মেকআপ নিতে ওস্তাদ, তাই মহিলা সেজে এই বাড়িতে ঢুকতে ওর খুব একটা বেশি অসুবিধে হয়নি। কিন্তু নেশা করে বাইক চালাতে গিয়ে এই অরিজিতের একবার বাইক অ্যাক্সিডেন্ট হয়। অপারেশনের পরে ওর বাঁ পাটা ডান পায়ের থেকে একটু ছোট হয়ে যায়, একটু খুঁড়িয়ে হাঁটে, এই আর কি। আপনাদের ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ চেক করে আমরা দেখেছি ওই যে শাড়ি বিক্রি করতে আসা মহিলা, তিনিও একটু খুঁড়িয়ে হাঁটেন, এবং সেটাও আবার বাঁ পায়ে। আর মনিকা দেবীকে সন্দেহ করার পরেই আমরা ওনাকে ট্র্যাক করি, আর তাতেই গতকাল উনি সুযোগ বুঝে। যেটা বলছি সেটা মন দিয়ে শোন। ওই অভয় মনে হয় কিছু একটা সন্দেহ করছে, বুঝলি? আর পুলিশও চারিদিকে খোঁজ খবর লাগাচ্ছে, সেই জন্য তুই একটু সাবধানে থাকবি। আর কোনো বিপদের আঁচ পেলি গা ঢাকা দিবি, বুঝলি? পুলিশ একথা জানার পরেই অ্যালার্ট হয়ে যায়, আর পুলিশ আসছে জেনে অরিজিৎ মহিলার বেশ ধারণ করে পালানোর জন্য। কি তাই তো? অনু কাকাকে তুমি ভালোবাসতে না, পুরোটাই নাটক করে গেছো, ঠিক যেমন নাটক করেছিলাম এই দাদু ঠাম্মির সাথে। তুমি তো চাইলে অনু কাকাকে ডিভোর্স দিতে পারতে, সেটা না করে তুমি খুন করলে। ছি মনিকা, কি ছি! আমি প্রথম থেকে প্ল্যান করে আমি অনুপকে খুন করিয়েছি, বেশ করেছি। আমি এরকমই, অনুপের মতন এরকম একটা মিডল ক্লাস ফ্যামিলিতে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি চেয়েছিলাম আরো হাই প্রোফাইল, হাই লাইফ বিলং করতে। এই জন্য চেয়েছিলাম অরিজিৎকে বিয়ে করে লাইফটাকে সেট করে নিতে। তাই এতদিন ধরে আমি অভিনয় করে গেছি যাতে অরিজিতের সাথে লাইফটাকে সেট করতে পারি। এরপরে আমরা প্ল্যানও করেছিলাম অরিজিতের বউকে মারবো, কিন্তু সেটা আর হলো না। তবে আমি যেটা করেছি সেটা বেশ করেছে, বেশ করেছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা এবং ঔদ্ধত্য, এই ষড়রিপু সাধারণ মানুষকে সবসময় ঘিরে থাকে। আর যখন সে তার প্রভাব বিস্তার করে তখন ঘটে যায় অপরাধ। মনিকার জীবনে যা ঘটেছিল, এই ষড়রিপুর দ্বারা প্রভাবিত হয়ে মনিকা ঘটিয়ে ফেলেছিল এক জঘন্য হত্যাকাণ্ড। পুলিশ অভয়ের সাহায্য নিয়ে মনিকা এবং অরিজিৎকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ভারতীয় দণ্ডবিধির 109 এবং 302 ধারায় মামলা রুজু করা হয়। মহামান্য আদালত তাদের দোষী সাব্যস্ত করেন। এখন তারা সাজাপ্রাপ্ত। বন্ধুগণ, এই সমাজে আপনাদেরই আশেপাশে দেখবেন এই রকম মানুষ ঘোরাফেরা করছে, যারা সম্পর্ক, বিশ্বাস, ভরসা ভাঙার খেলায় মত্ত। তাই সতর্ক হন,
সজাগ দৃষ্টি রাখুন, আর আমরা আপনাদের পাশে আছি। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।